সবাই বসেন। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই অনুষ্ঠান আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আছি শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ মা বোনের প্রতি। আমি শ্রদ্ধার সাথে সর্বোপরি বুলেট কেড়ে নিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতাকে। বাংলাদেশের রাষ্ট্রপতি, যিনি আমাদের একটি দেশ দিয়ে গেছেন, যিনি আমাদের আত্মপরিচয় দিয়েছেন, যার স্বপ্ন ছিল এই বাংলার মানুষকে নিয়ে যে মানুষগুলি ছিল সম্পূর্ণ দারিদ্র পীড়িত, ক্ষুধার্ত, নির্যাতিত, নিপীড়িত মানুষ, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র সাধনা, একমাত্র লক্ষ্য। তিনি জন্মগ্রহণ করেছিলেন যেন যা বাঙালি জাতির মুক্তির জন্য। আজ আমরা স্বাধীনতা পেয়েছি, আজকে সেটাই মনে হয়। তার জন্মদিন উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান, আমরা ১৭ই মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা দিয়েছি, কারণ তিনি শিশুদের খুব ভালোবাসতেন। আর শিশুকাল থেকেই তার ভিতরে মানুষ যারা দরিদ্র গরিব তাদের প্রতি একটা কর্তব্যবোধ ছিল। সেই শিশু বয়স থেকেই তিনি মানুষের কল্যাণে কাজ করতেন। কাজে আজকের বাংলাদেশের শিশুদের জন্য আমরা এই দিনটিকে শিশু দিবস হিসেবে ঘোষণা দিয়েছি এবং গতকালকে আমরা টুঙ্গিপাড়ায় এর উপর অনুষ্ঠান করেছি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আজকে উপস্থিত সবাইকে আমি শুভেচ্ছা জানাই যে আমরা স্বাধীন জাতি হিসেবে আজকে বিশ্বে মর্যাদা পেয়েছি, রাষ্ট্র পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি। একটি মানুষ স্বপ্ন দেখতে পারে, কিন্তু সেই স্বপ্নের সফলতা তার জীবদ্দশায় দিয়ে যাওয়া, এটা অনেক বড় কথা। পাকিস্তান নামে যে রাষ্ট্রটি তৈরি হয়েছিল সেটাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই অবদান এবং এই আমাদের বাঙালিদেরই অবদান। সে এই বাঙালি জাতিকে মুক্তি দেওয়ার জন্যই তিনি আজীবন সংগ্রাম করেছেন। কিন্তু তিনি যে একজন নেতা হিসেবে গড়ে উঠবেন এবং মানুষের কল্যাণ করবেন, এটা তার ছোটবেলার আচার আচরণ থেকেই কিন্তু জানা গেছে। আমার দাদির কাছেই গল্প শুনেছি, গরিব ছাত্র তাদের নিজের বই খাতা, এমনকি গরিব মানুষ দেখলে কাপড় চোপড় যা কিছু তিনি দান করে দিতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বব্যাপী যে মন্বন্তর দেখা দিয়েছিল এবং দুর্ভিক্ষ, আর আমাদের এই অঞ্চলে তো দুর্ভিক্ষ লেগেই থাকতো। সেই দুর্ভিক্ষের সময় ছোট্ট খোকা তার বাবার ধানের গোলা খুলে দিয়ে, এমনকি স্কুল জীবনেও ওই স্কুলে একজন মাস্টার ছিলেন যারা মুষ্টি ভিক্ষা করে দরিদ্র ছাত্রদের সাহায্য করতেন। ঠিক সেই কাজে সম্পূর্ণভাবে তিনি সম্পৃক্ত ছিলেন স্কুল জীবন থেকেও। এটি এভাবে তার ভিতরে সেই ছোটবেলা থেকেই মানুষের প্রতি একটা দরদ, মানুষের প্রতি কর্তব্যবোধ যেটা জেগে ওঠে। এবং সেদিক থেকে আমি মনে করি আমার দাদা দাদি যেভাবে তার খোকাকে বড় করেছেন এবং যেভাবে উৎসাহিত করেছেন দেশের কাজে, সেটাও বিরল ঘটনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীটা আমার মনে হয় বাংলাদেশের আওয়ামী লীগের সব নেতা কর্মীদের পড়া উচিত।
তাহলে তার ছোটবেলা থেকে বেড়ে ওঠার অনেক কাহিনী তিনি নিজেই বলে গেছেন। কারাগারে রোজ নাম চায়, কারাগারের জীবনের সেই 6 দফা দেবার পর কিভাবে কারাগারের দিন গেছে সেই কথাগুলি সেখানে দেওয়া আছে। 1952 সালে যখন তিনি 48 সাল থেকে যখন আমাদের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায় সংগ্রামটা শুরু করেছেন, এই সংগ্রামের পর তিনি সেই পাকিস্তান হবার কয়েক মাসের মধ্যেই যখনই এদেশের মানুষের কথা বলেছেন, মাতৃভাষার কথা বলেছেন, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন দিয়েছেন, তারপর থেকে বারবার গ্রেপ্তার হয়েছেন। আর এরপর 49 সালে যখন গ্রেপ্তার হন আর তাকে ছাড়েনি। 52 সালের 27 ফেব্রুয়ারি তিনি মুক্তি পেয়েছিলেন। অর্থাৎ এদেশের ভাষা আন্দোলন তিনি শুরু করেন। ওই 52 সালে মুক্তি পাওয়ার পর একটা শান্তি সম্মেলন হয়েছিল চীনে। তিনি চীনে গিয়েছিলেন, পাকিস্তানের একটা প্রতিনিধি দল, সেই দলেরই আমাদের পূর্ববঙ্গ থেকে যে কমিটি, তার মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবও ছিলেন, তিনি গিয়েছিলেন। তখন কতই বা বয়স, কিন্তু একটি দেশে যে সেই দেশটিও তখন সদ্য স্বাধীন দেশ, সেই দেশের মানুষের জীবন মান, কৃষকের অবস্থা, শ্রমিকের অবস্থা, নারীর ক্ষমতায়ন, প্রতিটি জিনিস অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি দেখেছিলেন। এবং তার লেখা নয়া চীন, আমার দেখা নয়া চীন, এই বইটির মধ্যে সেই সময়কার মানুষের অবস্থান জানা যায়। সবচেয়ে যে জিনিসটা লক্ষণীয়, যে এত প্রায় 2.5 বছরের মতো জেল খাটলেন, ওখান থেকে বের হলেন, তারপর তিনি গেলেন, কিন্তু যাবার পরে তার যে দেখাটা, একটা দেশ একটা জাতির সম্পর্কে জানা, একটি স্বাধীন সদ্য স্বাধীন দেশ, সেই দেশের মানুষের জীবনের যে পরিবর্তনটা, সেই জিনিসগুলি গভীরভাবে উপলব্ধি করা, দেখা এবং তারপর সেটা লেখা, সেখান থেকে তার মেধার এবং দেশপ্রেমের নমুনা পাওয়া যায়। কাজে আমার অনুরোধ থাকবে যে প্রত্যেকে যেন এই বইগুলি পড়লে পরে জাতির পিতাকে জানতে পারবেন। এবং 48 সাল থেকে তিনি যে আন্দোলন করে গেছেন, সেই আন্দোলন অনেক বিকৃত করা হয়েছে সে সময়। এমনকি ভাষা আন্দোলনে জাতির পিতার যে কোনো ভূমিকা ছিল সেটাই তো মুছে ফেলা হয়েছিল। অনেক জ্ঞানী গুণীরা যেন ইচ্ছাকৃতভাবে তাকে ওখান থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। যেমন স্বাধীনতা অর্জনের পরেও আমরা দেখেছি 75 জাতির পিতাকে হত্যার পর সেই স্বাধীনতার ইতিহাস থেকেও তার নামটি মুছে ফেলা হয়েছিল। পাকিস্তানি শাসকরা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে যে গোয়েন্দা সংস্থা কাজ করত, সেই গোয়েন্দার যে রিপোর্ট, সেই ইন্টেলিজেন্স রিপোর্ট অন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই নাম দিয়েছি, সেই নামে আমরা বই বের করেছি। সেই রিপোর্টগুলি আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো নেতার বিরুদ্ধে কোনো রিপোর্ট, সেই রিপোর্ট কখনো কেউ প্রকাশ করে না। কিন্তু আমি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমার এটা একটা আকাঙ্ক্ষা ছিল যে জানার চেষ্টা। আমি রিপোর্টগুলি নিয়ে এসে যখন পড়ে দেখলাম, আমি আমার বান্ধবী বেবি মওদুদ প্রায় 20টা বছর আমরা এর উপরে কাজ করেছি, খোঁজ করেছি। এই তথ্যগুলি পাওয়ার পরে সেখানে বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস, বাঙালি জাতির অভ্যুত্থানের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস সবই সেখানে দেওয়া আছে। আমি মনে করি রাজনীতি করতে হলে, জাতির পিতা আদর্শের সৈনিক হতে হলে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবের উপর যে রিপোর্ট, সেই রিপোর্ট, গোয়েন্দা সংস্থা আর তার লেখা বইগুলি প্রত্যেকটা নেতাকর্মী পড়া উচিত। অত্যন্ত সাদাসিধে জীবনযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন। 32 নম্বর বাড়ি, ওই বাড়ি থেকেই একদিন 6 দফা রচনা করে দিয়েছিলেন বাঙালি জাতির মুক্তির সনদ। ওই 32 নম্বর বাড়ি থেকেই তিনি গিয়েছিলেন 7ই মার্চ, সেই সময়কার রেস কোর্স, যেটা পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর শরৎচন্দ্র নাম দিয়েছেন, সে রেস করতে তার সেই ভাষণ, যে ভাষণ বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতার চেতনায়, ওই 32 নম্বর বাড়ির থেকেই তিনি যখন পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে, ঠিক তারপরে
ওখান থেকে স্বাধীনতার ঘোষণা দেন। পাকিস্তানিরা তারপরেই তাকে গ্রেপ্তার করে, তিনি ফিরে আসেন, বাড়িটা লুটপাট হয়ে যায়, ভাঙাচোরা করে, তারপর বাড়িটা মেরামত করে সেই বাড়িতেই উঠেছিলেন রাষ্ট্রপতি হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে। তিনি কিন্তু অন্য কোথাও থাকেননি, ওই ছোট বাড়িতেই সাদাসিধে জীবন যাপন করতেন। একটা বিশ্বাস সবসময় ছিল যে বাঙালিরা তাকে কখনো মারবে না। অনেক আন্তর্জাতিক ভাবে অনেকেই বলেছেন, সাবধান করেছেন, তিনি বিশ্বাস করেননি, বলেছেন না ওরা তো আমার ছেলের মতো, আমাকে কেন মারবে। বাঙালি জাতিকে এত গভীরভাবে ভালোবেসেছিলেন যে তাদের ভিতরে যে কোনো রকম কুপ্রবৃত্তি থাকতে পারে এটাই যেন তিনি ভাবতেই পারেননি। এদেশের কোনো মানুষ তার গায়ে হাত দেবে, তাকে হত্যা করে তিনি ভাবতে পারেননি। কিন্তু আমরা কি দেখলাম 15ই আগস্ট, যারা আমাদের বাড়িতে প্রতিনিয়ত এসছে, যারা আমার মায়ের হাতের খাবার খেয়ে গেছে, তারা ঘাতক হিসেবে তারা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করেনি, একই সাথে আমার মা, আমার ছোট 3 ভাই, কামাল, জামাল রাসেল, কামাল জামালের নবপবিত্র বৌদ্ধ সুলতান এবং কামাল, আমার একমাত্র চাচা আবুল হাসের সহ আমার মেজপুর বাড়ি, সেজপুর বাড়ি, সব জায়গায় আক্রমণ করলে একই সাথে বাড়িতে হত্যাকাণ্ড চালানো। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এটুকু বলবো, ওই ছোট রাসেলটাকেও তারা রেহাই দেয়নি, সকলের শেষে রাসেলকে নিয়ে হত্যা করে। এই হত্যার একটাই উদ্দেশ্য ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা মুছে ফেলবে, আর ওই রক্তে আর কেউ আসতে পারবে না কখনো ক্ষমতায়, বা আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, এটাই ছিল প্রচেষ্টা। রেহান আর আমি বিদেশে ছিলাম, তাই বোধহয় বেঁচে গিয়েছিলাম। এবারটা অনেক কষ্টের, কিন্তু তারপরে বলবো সেই কষ্ট, শোক, সেই দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা নিয়েও যখন ভেবেছি যে আমার বাবা তো এদেশের মানুষের জন্য তার জীবনটা উৎসর্গ করে গেছেন, আমার মা পাশে ছিলেন, জীবনে কোনোদিন সংসারে কোনো চাহিদা বা নিজের কোনো চাহিদা নিয়ে তো আমার বাবার কাছে কখনো দাবিও করেননি, উত্ত্যক্তও করেননি। সবসময় একটা কথাই বলেছেন, সংসার নিয়ে ভাবতে হবে না, ছেলে মেয়ে নিয়ে ভাবতে হবে না, তুমি দেশের জন্য ভাবো, এগুলি সব আমি সামলাবো, আমি দেখবো। ও ঠিক তাই করেছেন। যখন আব্বা কারাগারে থাকতেন, এই আওয়ামী লীগ, ছাত্রলীগ থেকে শুরু করে প্রত্যেকটা সংগঠনের দায়িত্ব তিনি পালন করেছেন, পর্দার আড়ালে কেউ টের পায়নি। কিন্তু প্রতিটি সংগঠন, প্রতিটি আন্দোলন সংগ্রাম, সেই 7 জুনের হরতাল থেকে নিয়ে শুরু করে 6 দফার আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, প্রত্যেকটা সংগ্রামের পিছনে আমার মায়ের অবদান রয়েছে, সেই জন্য তাকেও রেহাই দেয়নি। কাজে এই যে আত্মত্যাগ, এটা তো বৃথা যেতে পারে না। 7ই মার্চে ভাষণে এটি আহ্বান দিয়েছেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। মানুষ তো তাই করেছে, অকাতরে নিজের জীবন দিয়েছে, এদের স্বাধীন করেছে। এই শহীদের রক্ত তো বৃথা যেতে পারবে না। যে আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন আমার বাবা, যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, দারিদ্র দূর করবেন, মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, জীবন মান উন্নত করবেন, সেই আকাঙ্ক্ষা, তার যে সেই আদর্শ, সেটা তো ব্যর্থ হতে পারে না। কাজে সেটা ব্যর্থ হতে না পারে, সেজন্যই সব কষ্ট, শোক, ব্যথা সবকিছু বুকে নিয়েও আজকে মানুষের পাশে আছি, শুধু মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। বাংলাদেশের জনগণকে, বাবা মা ভাই সব হারিয়ে যখন দেশের বাড়িতে ফিরে এসেছিলাম, পেয়েছিলাম এদেশের মানুষের ভালোবাসা। গ্রামে যখন ঘুরেছি, কত মানুষ মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কাছে টেনে নিয়েছে, কেউ পাশে বসিয়েছে, মাটির ডোয়ায় বসিয়েছে। খালি একটা কথাই এখনো মনে পড়ে, সেই চর ক্লার্কে রিলিফ দেওয়ার সময় আমরা গিয়েছিলাম, সেই একজন বুড়ি মানুষ ডেকে আমাকে ডোয়ায় বসে মাথায় হাত টাত বুলে বলো, তোমার বাপ জীবনটা দিয়ে গেল আমাদের জন্য, তুমিও নামছো মাঠে, তুমিও নামছো মা।
আমার বাবার আদর্শ বাস্তবায়ন করবো, আপনি খালি দোয়া করেন, আশীর্বাদ করেন। এই যে মানুষের ভালোবাসা, গাড়ি নিয়ে গেছে, গাড়ি থামিয়ে রাস্তায় নামিয়ে একটা ডাব কেটে আমাদের খেতে দিয়েছে। মানুষের সেই ভালোবাসার কথা তো বলা যায় না। হ্যাঁ, স্বার্থপর মানুষ অনেক আছে, তার একটু বেশি আশেপাশে বেশি থাকবে, বেশি তাদের চাহিদা, কিন্তু গ্রামবাংলার সাধারণ মানুষ তাদের চাহিদা খুব কম। আর সেই জন্য আমার প্রচেষ্টাই হচ্ছে যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়েছে, এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো অনেক অগণিত নেতা কর্মী যারা দিনের পর দিন ওই পাকিস্তানিদের হাতে অত্যাচারিত, ওই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্টটা পড়লে অনেক নাম খুঁজে পাবেন, আর তার জাতির পিতা বইতে পাবেন যে কিভাবে দিনের পর দিন তারা কষ্ট করে যাচ্ছেন। কাজে এত এত আত্মত্যাগ কখনো ব্যর্থ হতে পারে না। তবে আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা এই জন্য জানাই যে তারা বারবার ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আওয়ামী লীগ 1975 সালের পর আবার ক্ষমতা আসবে, আর পর এই এক টানা আমরা 4 বার ক্ষমতায়। কথা মনে রাখতে হবে, ক্ষমতা ভোগের বস্তু নয় কোনো রাজনৈতিক নেতার কাছে। ক্ষমতা জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার। আমি ধন্যবাদ জানাই আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আজকে এমনকি আমাদের অনেক নির্বাচিত জনপ্রতিনিধি এই পার্লামেন্টে অনেকেই, এমনকি স্থানীয়ভাবে, যেমন আজকে রমজান মাস, আমি জানি সেই কোভিড-19 অতিমারি সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটা যেন মরার উপর খাড়ার ঘা, যার ফলে স্যাংশন, কাউন্টার স্যাংশন, প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের বাইরে থেকে কিন্তু বেড়ে গেছে। সারের দাম বেড়েছে, গমের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, ভোজ্য তেলের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যে মুদ্রাস্ফীতি আমি প্রথম সরকার গঠন করার পর প্রায় 10, 11, 12% ছিল, আমি কমিয়ে 5% আমি এনেছিলাম, আজকে আবার তা বেড়ে গেছে। এটার জন্য আমাদের না, এটা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এটা হয়েছে। কাজে এবার যখন রমজান মাসে আমি আহ্বান করেছিলাম এবং আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছি কোনো ইফতার পার্টি নয়, বরং আমরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করব।